কিছু কিছু সিনেমা থাকে যেগুলো আপনাকে হাসায়, কিছু সিনেমা আপনাকে কাঁদায়, আর কিছু সিনেমা এমন হয় যা বহুদিন পর্যন্ত আপনার মনে গেঁথে থাকে। সায়ারা ঠিক এমনই একটি সিনেমা। সিনেমা শুরু হয় বাণী বার্তা নামের এক মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। ওর সমস্ত পরিবারও সেখানে উপস্থিত। সে অপেক্ষা করছে নিজের ফিয়ন্সে মাহেশের জন্য। কিছুক্ষণ পর মাহেশ নিজে না এলেও তার একটি ফোন আসে বাণীর কাছে। ফোনে মাহেশ জানায় তার শেষ মুহূর্তের প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। বাণী খুশি মনে জানায় যে এটা তো খুব ভালো খবর, আমরা তাহলে পরে বিয়ে করে নেব। কিন্তু তারপরেই মাহেশ জানিয়ে দেয় যে সে আরেকজনকে ভালোবাসে, তাই সে এই বিয়ে করতে পারবে না। এটা শুনে বাণীর মন একেবারেই ভেঙে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক কেঁদেছে। ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও বাণী এখনও মহেশকে বলতে পারেনি। এইদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখালেখির প্রতি ভালোবাসা রয়েছে। কখনো সুন্দর কবিতা লিখে, আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখায়। কিন্তু গত 6 মাস ধরে সে কিছুই লিখেনি। তাই সে একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায়। যদিও সে পুরোপুরি উপযুক্ত ছিল না, তবুও সে অনেক কষ্টে চাকরিটা পেয়ে যায়। এই চাকরির মাধ্যমে বাণীর দেখা হয়ে যায় কৃষ কাপুর নামের একজনের সঙ্গে। ঘটনা এমন যে বাণী অফিসের বাইরে তার ডায়েরিটা ফেলে আসে। কৃষ সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দেয় এবং তার নাম জেনে যায় বাণী বার্তা। অফিসে ঢোকার পর দেখা যায় কৃষ একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচআরকে খুব খারাপভাবে মারধর করছে, কারণ এইচআর তার গাওয়া গানে খারাপ রিভিউ দিয়েছিল। এইচআর তার গায়কের কোনো প্রশংসা তো করেনি, বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে। এতে করে কৃষ ভীষণ রেগে যায় এবং এইচআরের উপর চড়া হয়। এইদিকে বাণী এই সব কিছু দেখছিল। তারপর কৃষ চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথেও ঝগড়ায় জড়িয়ে পড়ে, কারণ তার মনে হয় ওর বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার কোনো নামই নেই। এর ফলে আজকের শো বাতিল হয়ে যায়, কারণ তার সব ব্যান্ড মেম্বার চলে যায়। কিন্তু কৃষ হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু কিবি তার পাশেই থাকে। কৃষ একা গিটার হাতে স্টেজে ওঠে এবং একটা চমৎকার গান গায়, যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের। কিবি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য। তাই কৃষ যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনিটের সঙ্গে। আলোচনা হয় টাকা, কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বের বিষয় নিয়ে। বিনিট কৃষকে মাত্র 3 দিনের সময় দেয়, কিন্তু কিবি বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব না। তখনই কৃষের চোখ পড়ে বাণীর দিক। আসলে বাণী সেই দিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স বড় তারকা হওয়ায় তাকে 2 মাস পরে আসতে বলা হয়। বাণী ভিতরে ঢুকতেই পারছিল না। তখন কৃষ তাকে সাহায্য করে এবং তাকে ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু বাণীর সেই ডায়েরি কৃষের হাতে পড়ে যায়। ডায়েরির কিছু ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, যেন কিছু কবিতার মতো। সেই লাইনগুলো নিয়েই কৃষ একটি গান বানিয়ে ফেলে। যদিও এই ছেঁড়া পাতায় মাত্র 2-4টি লাইনেই লেখা ছিল, তবুও কৃষ যখন তা গেয়ে তোলে প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। সে জানায় এই গানটির একটি ফুল ভার্সন সে চায়। তখন কৃষ বাণীকে বলে, তুমি এই গানটা পুরোটা লিখে দাও। আর গানটা রিলিজ হওয়ার আগে সে বাণীর প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যেটার জন্য বাণীও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয়। বাণী কৃষের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই লিখতে পারতেছিল না। তার ভিতরে একটি অস্বস্তি কাজ করছিল। কৃষ অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে। বাণী বলে সব গান হঠাৎ করে লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে, সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এতই প্রেশার যে আমি লিখতে পারছি না।
এই কথা শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট টিকিট কোটে। সেখানে সে বুঝিয়ে বলে টিকিটও চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে শেষ বলে 5 রান দরকার, তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপরে কত চাপ থাকে, তবুও সে সেই চাপ সামলে ছক্কা মারে। ক্রিস এসব উদাহরণ দিয়ে বাণীকে মোটিভেট করে। বাণীর মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে, আর যতই সে লেখে ক্রিস সেগুলো সুরে বাঁধে। এইভাবেই ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। তখনই দেখা যায় ক্রিসের বাবা একজন ভয়ানক মদুতি। প্রায় লোকজনের সঙ্গে সে মারামারি করে, আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। জানা যায় ক্রিসের মা আর বেঁচে নেই, আর তার বাবা আলাদা থাকে। তাদের সম্পর্ক ভালো না, তবুও ক্রিস বাবাকে ভালোবাসে। আর এই সব ব্যাপার বাণীর চোখে পড়ে, তাই বাণী ক্রিসকে নিয়ে বাবাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়। এই রিহ্যাব সেন্টারের খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে দেখা করে বলে, আমার কোনো কপিরাইট বা নাম চাই না, শুধু অ্যাডভান্সে 9 লাখ টাকা দাও। বিনীত এতে রাজি হয়ে যায়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায়। এরপর হয় প্রিন্সের স্টেজ শো, কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই, না আছে কোনো কপিরাইট। তবুও ক্রিস সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠান স্থলে অনেক ভিড় ছিল, আর সবাই গানটি খুব পছন্দ করে। সেখানে বাণীও আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝখানে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে, কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে। এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কয়েকটা সুন্দর দিন কাটানোর পর ক্রিস একদিন বাণীকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে, যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কয়েক মাস আগেই। ক্রিস জানায় সে কেবল একজন গায়ক, তার লিরিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই, কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো গ্রুপ মেম্বার নেই। তখন বাণী তাকে মোটিভেট করে। সে বলে, তোমার বন্ধুদের দরকার, ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না। এই কারণে ক্রিস তৎক্ষণাৎ নিজের সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক বড় গান তৈরি করতে পারবো। এরপর থেকে বাণী ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয়। এখন তারা মিলে গান তৈরি করতেও শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে। অবশেষে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়, তখন সেটি প্রথম দিনই ভাইরাল হয়ে যায় এবং এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বাণীর ঝুলিতে। কারণ গান তো আগেও বানাচ্ছিল তারা, কিন্তু গান ভাইরাল হতো না, তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। এখন বাণীর লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই আনন্দে উদ্বিল হয়ে পড়ে। বাণী আর ক্রিস তখন একে অপরের আরও কাছাকাছি চলে আসে, আবেগে একেবারেই সংযুক্ত হয়ে পড়ে। একদিন যখন ক্রিস বাণীকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন বাণীর পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে। তারপর বাণীর মা প্রচণ্ড রেগে গিয়ে বাণীকে বকাঝকা শুরু করে, কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছে। বাণীর মা জানায়, যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে। এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও, তবে আমরা কেউ আর সেটা নিতে পারবো না। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলেছিল, কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল। সে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে এত সব কথা শুনে বাণী জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও ছুটে আসে হাসপাতালে, কিন্তু বাণীর মা তখনও রেগে আছে। তিনি ক্রিসকে বলে, তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তাহলে বিয়ে করো, না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কিছু সহ্য করব না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বাণীর সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বাণী তখন বলে, বিয়ে এত সহজ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়াটা জরুরি। বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যায়, কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার। আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। 2 দিন পর বাণী হাসপাতাল থেকে ছাড় পায়, সে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস যায় গোয়ায় তার বন্ধুদের সঙ্গে।
কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল। গোয়ায় গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে। অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এইদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বানিকে আবার কিছু টেস্টের জন্য ডাকা হয়। তখন টেস্ট রিপোর্ট থেকে জানা যায় বানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাচ্ছে। বানি নিজেও লক্ষ্য করছিল সে ভুলে যাচ্ছে অনেক কিছুই, কিন্তু সে জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ। আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। ডাক্তার তাকে বলে এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, প্রথমেই পরিবারকে বলতে হবে। কিন্তু এই কথা শুনে বানি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয়। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমি চাই তাকে অ্যালজাইমারের কথা বলতে। কিন্তু ক্রিসের এই খুশি দেখে সে কিছুই বলতে পারে না। পরের দিন বানি অফিসে জয়েন করে, কিন্তু মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে এসে মাহেশকে দেখতে পায়। মাহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে ক্রিসের কাছে যায়, আর ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এখানেও বানি এখনও কিছু বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে। বানি জানতো যদি সে এখন ক্রিসকে সব কিছু জানিয়ে দেয় তাহলে সে কখনো এই কনসার্ট করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তার অফিসের একটা পার্টিতে। কিন্তু সেই পার্টিতে গিয়েই আবার দেখা হয় মাহেশের সঙ্গে। মাহেশকে দেখি যেন বানির সব পুরনো স্মৃতি ফিরে আসে। সে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্তে বানি মহেশকে বলছিল, আমরা দুজনেই তো বিয়ে করব, তাই না? কিন্তু মহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিয়ে কিছু করতে, কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল, তবুও বানি তখন মহেশের সামনে ভেঙে পড়ে কাকুতি মিনতি করতে থাকে। তখনই মহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বানি তার ব্যাগটা পার্টিতে ভুলে ফেলে রেখে আসে। ফলে তখন ক্রিস তাকে ফোন করে, তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনেই ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টির ভ্যানের দিকে। সেখানে গিয়ে বানির ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয়, আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমারের রিপোর্ট। সব জেনে ফেলে সে এখন বুঝতে পারে বানির আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে যায় সরাসরি বানির সঙ্গে। বানি তাকে বলে, তুমি সব কিছু জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি ভালোবাসি তোমাকে। এইদিকে বানির পরিবারও জানতো এখন সব কিছু। তারা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এখন থেকে ওকে একটা স্টেজ রুটিন মেনে চলতে হবে, আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোণে বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য একটি থেরাপি হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় যে সে বানিকে নিয়ে যাবে সমুদ্রের ধারে। তারা চলে যায় আলিবাগে আর থাকতে শুরু করে সমুদ্রের পাড়ে। এখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে, অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুজন এখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি ধীরে ধীরে সব ভুলতে শুরু করে। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। এইদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয়। এবার বানি চায় ক্রিসও অংশ নিক। বানি খুবই খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো, কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ। কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সরই ছিল মাহেশ। বানি যখন তাকে দেখে সে আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সব ভুলে গিয়ে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। মাহেশ এবার সত্যি বানির সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে পৌঁছে যায়। মাহেশ বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না, দূরে সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা ওর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া।
তাই সে রেগে মহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। সে জানতো মহেশ ওর ভালোবাসার মানুষটা দূর সময় দেখে সুযোগ নিতে যাচ্ছে। তখনই পেছন থেকে বানি হাতে ছুরি নিয়ে আসে। সে বলে, মহেশের গায়ে যদি তুমি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে বানির দিকে এগিয়ে আসে। আর সেই মুহূর্তে বানি ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস পিছু হাঁটে না, সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে। তারপর বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বানির ঘুম ভাঙে সে কিছুই মনে রাখতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? ক্রিস হাসে। সে বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। তারপর সে বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বানি তখন একটা গান লিখে দেয় আর বলে, যে কেউ যদি রাগ করে থাকে আর এই গানটা শুনে সে দৌড়ে চলে আসবে তোমার কাছে। কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল। তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে যে বিনীত স্যারকেও সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন। কিন্তু তখন ক্রু মেম্বাররা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে আমরা কি করব না, তুই অনেক বদলে গেছিস। আমরা সেই ক্রিস কাপুরকে চাই যে সেলফিশ ছিল, রেগে যেত আর সবসময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিস আবারও বানির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু দেখে বানি বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রে দাঁড়িয়ে গিয়েও দেখে, কিন্তু কোথাও নেই। এতে সে খুব টেনশনে পড়ে যায়। এই খবর সে বানির পরিবারকেও জানায়। তারা পুলিশের কাছে গিয়েও অভিযোগ করে। 2-4 দিন কেটে যায় কিন্তু বানির কোনো খোঁজ মেলে না। তারা অনেক পুলিশ অফিসারদের সাথে কথা বলে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরে আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এইভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু এখনও ক্রিস বানিকে খুঁজে পায়নি। সে এখনও বানিকে ভুলতে পারেনি। আগের মতনই গভীরভাবে সে বানিকে ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল। সেই গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বানি বলেছিল, এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাসে ক্রিস বারবার সেই গান গাইতো, এই ভেবে যে একদিন বানি ফিরে আসবে। এমন সময়ে তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল, জনপ্রিয়। সেখানে কেবি ক্রিসের গানের বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বানির চোখ। ক্রিস সব ফেলে ছুটে যায় মালির সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানির রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার, নিউজপেপার কাটিং সবই। বানি একটি চিঠি লিখে রেখে গিয়েছিল, ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিনই যেন না পাও, কারণ তুমি যদি এখন এটা পড়ো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছো, যা আমি চাইনি। এখান থেকেই বোঝা যায় বানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বানিকে, কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে শব্দই নেই। বানি বলে, আমিও অনেক দিন ধরে লিখতে চাচ্ছি, কিন্তু কিছুই লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না। যেই গান হৃদয়ে ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপর ক্রিস বানিকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের মতো তার সামনে টিকিট খেলতে শুরু করে, যাতে তার স্মৃতি ফিরে আসে। বানি কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে এক সময় বানি বলে ওঠে, ক্রিস কাপুর। তার সব মনে পড়ে যায়। বানি বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বানি ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটি শেষ হয়। তো ভিউয়ার্স, এই ছিল সায়ারা মুভির এক্সপ্রেশন। আশা করি আপনাদের এই রোমান্টিক গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্রেশন ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।